হ্যালো। আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা বিশ্বজুড়ে বড় বড় ব্যবসার চেহারা একেবারে বদলে দিয়েছে, আর তা হল টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা সংক্ষেপে TQM। আজকের এই বিশ্লেষণের মূল লক্ষ্য কিন্তু একদম সোজা, এই TQM এর পেছনের আসল রহস্যটা উন্মোচন করা। এর শেকড় কোথায়, আর সবচেয়ে বড় কথা হলো কিভাবে যে কোনো প্রতিষ্ঠানের জন্য আক্ষরিক অর্থেই টাকার পাহাড় বা বিশাল আর্থিক সাফল্য বয়ে আনতে পারে তার একেবারে অকাট্য প্রমাণ আজ আমরা দেখব। ঠিক আছে, চলুন আর দেরি না করে সোজা গভীরে প্রবেশ করি। আজকের এই যাত্রায় আমরা মূলত ৬টি ধাপে এগোব। প্রথমে কোয়ালিটি ম্যানেজমেন্টের সংজ্ঞা দিয়ে শুরু করে আমরা জানব ডেমিংয়ের ভিশন এবং সিস্টেম সম্পর্কে। এরপর জুড়ানো কোয়ালিটির খরচ, TQM এর মূল নীতি, TQM বাস্তবায়নের 7টি মারাত্মক ভুল এবং সবশেষে আলোচনা করব কোয়ালিটির আসল প্রয়োজনীয়তা নিয়ে। তো চলুন আমাদের প্রথম ধাপ, কোয়ালিটি ম্যানেজমেন্টের সংজ্ঞা। এখন প্রশ্ন হল, ব্যবসার দুনিয়ায় এই কোয়ালিটি বা গুণগত মান ব্যাপারটা আসলে কি? এই জগতের দুজন দিকপাল বা কিংবদন্তির দেয়ার সংজ্ঞা যদি আমরা একটু পাশাপাশি রাখি, তাহলে ব্যাপারটা বেশ মজার। জোজেফ জুরান বলছেন, কোয়ালিটি মানে হল ব্যবহারের উপযোগিতা, অর্থাৎ একটা পণ্য দিয়ে কাস্টমারের কাজ ঠিকমতো হচ্ছে কিনা সেটাই আসল। অন্যদিকে ফিলিপ বি ক্রসবায়ের মতে কোয়ালিটি হল প্রয়োজনের সাথে সামঞ্জস্যতা, মানে যে নিয়মে পণ্যটি তৈরি হওয়ার কথা সেটা হুবহু মানা হয়েছে কিনা। দুটো কথা শুনতে একটু আলাদা মনে হলেও দিন শেষে কিন্তু ম্যাজিকটা একই জায়গায়। একটা পণ্য বা সেবার আসল কোয়ালিটি তখনই প্রমাণিত হয় যখন তা কাস্টমারের চাহিদা আর প্রত্যাশা একেবারে কানায় খানায় পূরণ করতে পারে। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, দেখবেন কোয়ালিটি নিশ্চিত করার পদ্ধতি কিন্তু সবসময় এরকম ছিল না। একেবারে শুরুর দিকে ছিল ইন্সপেকশন যুগ, যেখানে শুধু উৎপাদন শেষে পণ্য হাতে নিয়ে দেখা হতো আর ত্রুটিযুক্তগুলো স্রেফ বাতিল করা হতো। এরপর আসলো কোয়ালিটি কন্ট্রোল যুগ, যেখানে কিছুটা বেসিক পরিসংখ্যানের ব্যবহার শুরু হলো। সেখান থেকে আরও এক ধাপ এগিয়ে কোয়ালিটি অ্যাসিওরেন্স যুগে শুরু হয় উন্নত কোয়ালিটি প্ল্যানিং, আর এসবের হাত ধরেই সবশেষে আসে আমাদের বর্তমানের TQM যুগ। এটা এমন এক অসাধারণ আধুনিক ব্যবস্থা যেখানে শুধু উৎপাদন নয়, বরং সাপ্লায়ার থেকে শুরু করে কাস্টমার এবং কোম্পানির প্রতিটি বিভাগের সব কর্মীকে এই কোয়ালিটি নিশ্চিত করার প্রক্রিয়ায় একসঙ্গে জুড়ে দেওয়া হয়। ব্যাপারটা অনেকটা বিশাল একটা পাজল মিলিয়ে ফেলার মতো। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, ডেমিংয়ের ভিশন এবং সিস্টেম। এডওয়ার্ডস ডেমিংয়ের নাম নিশ্চয়ই শুনেছেন। তিনি কিন্তু উৎপাদনকে কখনোই আলাদা বা বিচ্ছিন্ন কোনো কাজ হিসেবে দেখতেন না। তার কাছে এটা ছিল বাজার গবেষণা থেকে শুরু করে একেবারে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা কমপ্লিট সিস্টেম। আর এই পুরো সিস্টেমকে উন্নত করার জন্য তিনি যে জাদুকরী চক্রের কথা বলেন, তার ডেমিং সাইকেল বা PDCA সাইকেল নামেই বেশি পরিচিত। এর কাজ করার ধরনটা বেশ দারুণ। প্রথমে প্ল্যান, মানে একটা পরিবর্তনের পরিকল্পনা করা। এরপর ডু, সেটা খুব ছোট পরিসরে একটু বাস্তবায়ন করে দেখা। তারপর চেক, ফলাফল যাচাই করে দেখা যে আসলেই কাজ হচ্ছে কিনা। আর সবশেষে অ্যাক্ট, যদি সফল হয় তবে সেটা পাকাপাকিভাবে গ্রহণ করা, আর না হলে স্রেফ বাদ দিয়ে দেওয়া। মনে রাখবেন, এটা কিন্তু কোনো এককালীন ব্যাপার নয়, বরং প্রতিনিয়ত উন্নতি করার একটা চলমান চক্র। এই চক্রটা যদি ঠিকমতো অনুসরণ করা যায়, তাহলে একটা অভাবনীয় ম্যাজিক দেখা যায়। একেই বলা হয় ডেমিংয়ের চেইন রিঅ্যাকশন। ধরুন, আপনার কাজের প্রক্রিয়ায় ভুল আর বারবার একই কাজ করা প্রবণতা কমে গেল। তাহলে কি হবে? স্বাভাবিকভাবেই উৎপাদন খরচ ধপাস করে কমে যাবে। এর ফলে বাড়বে আপনার উৎপাদনশীলতা। আর কম খরচে যখন আপনি ভালো পণ্য দিতে পারবেন, তখন পুরো বাজার দখল করাটা আপনার জন্য স্রেফ সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। প্রতিষ্ঠানও দীর্ঘকাল টিকে থাকবে এবং সমাজে তৈরি হবে আরও নতুন কর্মসংস্থান। ডেমিং তার বিখ্যাত 14টি পয়েন্টে ঠিক এই দর্শনটিকেই তুলে ধরেছেন, যেখানে তিনি কর্মীদের মন থেকে ভয় দূর করার কথা বলেছেন, শুধুমাত্র ইন্সপেকশনের উপর নির্ভরতা কমাতে বলেছেন এবং প্রতিনিয়ত নতুন সমস্যা খুঁজে বের করে তার সমাধানের উপর জোর দিয়েছেন। চলুন সামনে এগোই। আমাদের তৃতীয় ধাপ, জুরান এবং কোয়ালিটির খরচ। জোসেফ জুরানের কথায় আবার ফিরে আসি। কোয়ালিটি নিয়ে কাজ করতে গেলে আসলে খরচটা কেমন হয়, আর এটি চমৎকারভাবে তুলে ধরে যে কোয়ালিটির খরচ আসলে দুই রকমের হতে পারে। জুরান এগুলোকে দুটি খুব পরিষ্কার ভাগে ভাগ করেছেন। প্রথম দিকে আছে এড়ানো যায় না এমন খরচ, মানে ত্রুটি ঠেকানোর জন্য আপনাকে আগেভাগে যে খরচগুলো করতে হবে, যেমন ইন্সপেকশন বা টেস্টিং। আর অন্যদিকে আছে এড়ানো যায় এমন খরচ, যা মূলত আপনার ব্যর্থতার মাশুল, যেমন ধরুন বাতিল হয়ে যাওয়া কাঁচামাল, ভুল সংশোধনে নষ্ট হওয়া অতিরিক্ত শ্রম এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, অসন্তুষ্ট গ্রাহকের কারণে হওয়া বিশাল আর্থিক ক্ষতি। কিন্তু মজার ব্যাপার হল, জুরান এই এড়ানো যায় এমন খরচগুলোকে নিছক কোনো লোকসান বা জরিমানার চোখে দেখেননি। তিনি এগুলোর একটা চমৎকার নাম দিয়েছেন খনিতে লুকানো সোনা।
এর মানে হলো আমরা যদি প্রথম থেকেই ঠিকঠাকভাবে কাজ করতে পারি তাহলে এই যে বিশাল অপচয়টা হচ্ছিল সেটা সরাসরি প্রতিষ্ঠানের লাভের খাতায় যোগ করা সম্ভব। একটু ভাবুন তো, এটা শুধু গদবাধা নিয়ম মানার বিষয় নয়, বরং এটা যে কোনো ব্যবসার জন্য একটা বিশাল সুযোগ যা অনেকেই দেখতে পায় না। এবার আমরা দেখব আমাদের চতুর্থ ধাপ TQM এর মূল নীতি। বাস্তবে এই TQM জিনিসটা কিন্তু কোম্পানির কোনো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টের একার দায়িত্ব নয়, একদমই না। এটি পরিচালিত হতে হবে খোদ ম্যানেজমেন্টের হাত ধরে এবং এর ব্যাপ্তি হতে হবে পুরো কোম্পানি জুড়ে। সহজ কথায়, কোয়ালিটি নিশ্চিত করাটা কোম্পানির CEO থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবার দায়িত্ব। এর মূল ফোকাসটা কিন্তু ভুল খুঁজে বের করা নয়, বরং এমন একটা শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যাতে কোনো ভুল হতেই না পারে। এর মূল মন্ত্র হল রাইট ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমবারেই নিখুঁতভাবে কাজটা সেরে ফেলা। আর এটা করতে হলে দরকার একেবারে নিখাত তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া, কর্মীদের পুরোপুরি যুক্ত করা এবং প্রতিদিন একটু একটু করে ধারাবাহিক উন্নতি নিশ্চিত করা। চলুন এবার জেনে নিই আমাদের পঞ্চম ধাপ 7টি মারাত্মক ভুল। এতক্ষণ তো আমরা দারুণ সব নীতির কথা শুনলাম, তাই না? কিন্তু একটা সত্যি কথা কি জানেন, এত চমৎকার সব সিস্টেম থাকার পরও অনেক কোম্পানি TQM বাস্তবায়নে শোচনীয়ভাবে ব্যর্থ হয়, একেবারে মুখ থুবড়ে পড়ে। কারণ এই যাত্রাপথে বেশ কিছু বড় বড় বাধা বা খাদ লুকিয়ে আছে। এগুলোকেই বলা হয় TQM এর 7 ডেডলি সিনস বা 7টি মারাত্মক পাপ। চলুন দেখে নিই এই সর্বনাশা ভুলগুলো আসলে কি কি। এই 7টি পাপ সত্যিই খুব গভীরভাবে খেয়াল করার মতো। প্রথমত, অনেক প্রতিষ্ঠান কোনো সুনির্দিষ্ট ভিশন বা লক্ষ্য ছাড়াই অন্ধকারে ঢিল ছোড়ার মতো TQM শুরু করে দেয়। দ্বিতীয়ত, অনেকে আবার মনে করে ওয়ান সাইজ ফিটস অল, মানে এক নিয়মের ওষুধেই সব ডিপার্টমেন্টের রোগ সেরে যাবে। তৃতীয়ত, সবচেয়ে বড় ভুলটা হয় তখন যখন ম্যানেজমেন্ট নিজেদের অযোগ্যতা ঢাকতে TQMকে একটা ঢাল হিসেবে ব্যবহার করে। আর সবচেয়ে মারাত্মক হল কোয়ালিটিকে কোম্পানির মূল কাজের অংশ না ভেবে একটা আলাদা দায়িত্ব বা বোঝা হিসেবে কর্মীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া। বিশ্বাস করুন, এমনটা হলেই পুরো প্রোগ্রামের 12টা বাজতে খুব বেশি সময় লাগে না। আর এবার আমরা এসে পৌঁছেছি আমাদের শেষ ধাপে, কোয়ালিটির প্রয়োজনীয়তা। এত তত্ত্ব, এত প্ল্যানিং, এসবের কি আসলেই বাস্তব দুনিয়ায় কোনো দাম আছে? আচ্ছা, এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা কি জানেন? এটি একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে শুধু সাধারণ ইন্সপেকশন করে কোনো মতে টিকে থাকার দিন চিরতরে শেষ। প্রথমবারে কাজটা সঠিকভাবে করার আসলেই কোনো বিকল্প নেই, কারণ কাস্টমারদের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। যারা কোয়ালিটিকে সত্যিই গুরুত্ব দেয় তারা খুব সহজেই প্রতিযোগীদের চেয়ে আলাদা হয়ে যায় এবং বাজারে তাদের শেয়ার হু করে বাড়তে থাকে। আর এর সাথে সাথে বিশাল একটা খরচ বাঁচানোর সুফল তো বোনাস হিসেবে থাকছেই। এতক্ষণের কথাবার্তা যদি স্রেফ থিওরি মনে হয়, তবে এই চোখ ধাঁধানো ডেটার দিকে একটু তাকানো যাক। এটি একেবারে চমকে দেওয়ার মতো। 1988 থেকে 1994 সালের তথ্য তুলনা করলে দেখা যায় স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর 500 কোম্পানিগুলো স্টক প্রবৃদ্ধি যেখানে ছিল মাত্র 32.6%, সেখানে মটোরোলা বা জেরক্সের মতো যেসব কোম্পানি TQM এর ফর্মুলা গ্রহণ করেছিল তাদের স্টকের প্রবৃদ্ধি ছিল অবিশ্বাস্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, 91.8%। একেবারে আকাশ পাতাল তফাত, তাই না? সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই হল TQM কোম্পানিগুলোর এই মোট 23,016 পাউন্ডের স্টক ভ্যালু কিন্তু কোনো কাল্পনিক বা মন গড়া সংখ্যা নয়। এটি হল জোরানের সেই খনিতে লুকানো সোনার একেবারে নিরেট জলজান্ত আর্থিক প্রমাণ। কোয়ালিটি কোনোভাবেই খরচে জায়গা নয়, বরং এটি হল এমন এক দুর্দান্ত বিনিয়োগ যা ব্যবসার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। আজকের এই বিশ্লেষণ আমরা দারুণ একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একটু গভীরভাবে ভেবে দেখবেন, যদি কোয়ালিটি এমন একটি জাদুকরী বিনিয়োগ হয় যা 91.8% পর্যন্ত অবিশ্বাস্য রিটার্ন এনে দিতে পারে, তবে আমাদের চারপাশের পরিচিত প্রতিষ্ঠানগুলোতে এমন কত শত এড়ানো যায় এমন খরচ প্রতিদিন আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে। কোয়ালিটি ম্যানেজমেন্টের এই দারুণ দর্শনগুলো কাজে লাগিয়ে সেই লুকানো সোনা কি সত্যি উদ্ধার করা সম্ভব নয়? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই প্রশ্নটা আপনাদের ভাবনার খোরাক হয়ে থাকুক।